안녕하세요। আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপা প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ক্যাপ্টেন জিওনের পরের পার্ট শুরু করা যাক। আর আমি সো সরি, আমি কদিন দিতে পারবো না, আমি আগেই বলেছিলাম, বাট তোমরা হয়তো আমার ভিডিওটা স্কিপ করে দেখো, তাই জন্য তোমরা জানতে পারোনি যে আমি কদিন ভিডিও দেবো না। তোমরা অনেকে কমেন্ট করেছো যে পরের পার্ট কেন দিচ্ছি না, তো আমি ছিলাম না বাড়িতে, তাই দিতে পারিনি। তো চলো শুরু করি। পরের দিন সকালে সূর্যের আলো জাংকুককে জাগিয়েছিল। সূর্যের আলো তার মুখে জল করছে। সম্ভবত এটার জন্যই সে সকালে ঘুম থেকে উঠেছে। এখন হয়তো সকাল 9টা বাজে। কোনো প্রশিক্ষণও নেই, আজকে ছুটির দিন। জাংকুকের প্রথম যে জিনিসটার দিকে নজর গেল তা হলো তার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। তে তার পাশে সুন্দরভাবে শুয়েছিল। তাদের দুজনকে কম্বলে ঢেকে রেখেছে একটা কম্বল। এই মুহূর্তে তাদের দুজনের শরীরেই কোনো কাপড় নেই। জাংকুক একটু হাসলো। সকালটা সে এভাবে কখনোই অনুভব করেনি। সে বুঝতে পেরেছে যদি নিজের পাশে নিজের সবচেয়ে পছন্দের মানুষটা থাকে তাহলে সকালটা নিজের কাছে অনেকটা বেশি সুন্দর মনে হয়। তিনি এর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখার জন্য ঝুঁকে পড়ল এবং তার চেহারাটা ঘুমের মধ্যে এতটাই সুন্দর লাগছিল যে তাকে দেখলে হিংসা হয় মাঝে মাঝে। সে এত কেন সুন্দর? জাংকুক তের চুলটা আলতো করে কপাল থেকে সরিয়ে দিয়ে তার পুরো মুখটা সুন্দর করে দেখছিল। তার হাত দিয়ে সে তের চুলগুলো আঁচড়ে দিচ্ছিল। সে তাকে অনেক পছন্দ করে। আমাদের বিয়ের পর আমি প্রতিদিন সকালে তোমার এই চেহারাটা দেখার জন্য আগে ঘুম থেকে উঠে পড়বো হিউ। আমরা আরেকটা বাড়ি তৈরি করব, সেখানে আমাদের দত্তক নেওয়া সন্তানরা সুখে থাকবে। জাংকুক ঘুমন্ত তের দিকে তাকিয়ে একটু হাসলো। জাংকুক বিছানা থেকে উঠে কিছু নেওয়ার জন্য তার ক্যাবিনেটের দিকে এগোলো। তার মুখে একটা উজ্জ্বল হাসি। সে ভালোবাসার চোখে আবার তের দিকে তাকালো। জামা কাপড় এক হাতে এবং আর এক হাতে সে তেকে প্রপোজ করার জন্য একটা আংটি ওঠালো। তুমি ঘুম থেকে উঠলেই আমি তোমাকে প্রপোজ করব। এবার আর তোমাকে আমি যেতে দিচ্ছি না। সে দ্রুত গিয়ে স্নান সারলো এবং স্নান সেরে রুমে এসে দেখতে লাগলো তে এখন উঠেছে কিনা। না, সে ঘুমোচ্ছিল। আমি হয়তো তাকে কাল রাতে অনেক বেশি ক্লান্ত করে ফেলেছি, কথাটা বলে নিজে একটু হাসলো আর নিজের চুলগুলো এলোমেলো করতে লাগলো। জাংকুক তাদের দুজনের জন্য সকালে ব্রেকফাস্ট রান্না করতে গেছিল। এমন সময় দরজায় টোকা পড়লো। সে অবিলম্বে দরজা খোলার জন্য গেল এবং দরজা খুলে দেখলো 5জন সৈন্য এসেছে। তাদের কাউকেই সে চিনত না। তাদের মধ্যে বেশিরভাগই ছিল আমেরিকান সৈন্য। জাংকুক কিছুটা বিভ্রান্ত বোধ করলো, কারণ এদেরকে সে চেনে না এবং কেন এসেছে সেটাও সে জানে না। কি সাহায্য করতে পারি আমি আপনাদের? প্রথমত আপনাকে শুভ নববর্ষ ক্যাপ্টেন, সামনের একজন সৈনিক বলল। দ্বিতীয়ত আমি কর্নেল হ্যাঙ্ক এবং আমরা তোমাকে থানায় নিয়ে যেতে এসেছি। কর্নেল হ্যাঙ্ক জাংকুককে গ্রেপ্তার পরোয়ানাটা দেখালো। আমাদের বাড়ি পরিদর্শন করতে হবে এখন। জাংকুক তার দিকে তাকালো। সে নার্ভাস বোধ করছিল, তবে সে এ বিষয়ে নিশ্চিত যে তারা যেটা খুঁজতে এসেছে সেটা তারা এখানে পাবে না। জাংকুক তাদের ঢুকতে দেওয়ার জন্য দরজার পাশে গিয়ে দাঁড়ালো। যেতে পারেন আপনারা ভেতরে। জাংকুক দেখতে পেল কর্নেল হ্যাঙ্ক তাদের বেডরুমের দিকে যাচ্ছে। জাংকুক বুঝতে পারলো যে সে তেকে দেখতে পারে। থামুন! কর্নেল হ্যাঙ্ক থেমে গেল আর সবাই জাংকুকের দিকে তাকালো। ওই লোকটা যে কম্বলের নিচে শুয়ে আছে, ওটা কে? ভাগ্যবশত তের মুখটা দেখা যাচ্ছিল না, কারণ সে এক পাশ ঘুরে ঘুমিয়েছিল আর তার মুখটা কম্বলের নিচে। ওটা আমার স্ত্রী। আপনি যদি তাকে দেখতে চান তাহলে এটা আপনার জন্য খুব অসম্মানজনক একটা ব্যাপার হবে। কর্নেল হ্যাঙ্ক দাঁড়িয়ে গেল। সে ভিতরে বিছানায় শুয়ে থাকে লোকটাকে দেখতে পারল না, তবে তার কাছে একটু সন্দেহ হয়েছিল। সে দরজা বন্ধ করে দিল। সে যদি একজন মহিলার বেডরুমে যায় তাহলে এটা নিয়ে সমস্যা হতে পারে। সে ভেবেছিল ব্যক্তিটি আসলেই জাংকুকের স্ত্রী। কয়েক মিনিট পর একজন সৈনিক কর্নেল হ্যাঙ্ককে বলল, স্যার সবকিছু ক্লিয়ার। আমাদেরকে এখন যেতে হবে আর আপনাকে আমাদের সাথে যেতে হবে। দাঁড়াও, আমি শুধু আমার স্ত্রীর জন্য একটা চিঠি লিখব। তারা জাংকুককে ঘরে ঢুকতে দিয়েছিল, কারণ তারা জানে জাংকুক পালাতে চাইলেও পালাতে পারবে না, তাতে তার স্ত্রীর সমস্যা হতে পারে। এরপর জাংকুক একটা চিঠি লিখে দরজা বন্ধ করে বেরিয়ে এলো এবং সৈন্যরা জাংকুককে হাত বেঁধে নিয়ে যেতে লাগলো। তারা জাংকুককে থানায় নিয়ে গিয়েছিল। সূর্যের আলো তের মুখে এসে পড়েছে। সে পুরোপুরি জেগে ওঠেনি, তবে সে পাশ ঘুরে বিছানায় হাত দিয়ে জাংকুককে খুঁজতে লাগলো। জাংকুকের জায়গাটা খালি ছিল। সে চিন্তিত হয়ে চোখ খুলল। সত্যি তার পাশে জাংকুক ছিল না। আজ নতুন বছরের প্রথম দিন। জাংকুকের সাথে খারাপ কিছু ঘটতে পারে। তার প্রচন্ড নার্ভাস বোধ হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে উঠে বসলো, তবে তার সারা শরীর অসম্ভব ব্যথা। সঙ্গে সঙ্গে গত রাতে কি হয়েছিল সেটা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল। তার শরীরের অনেকটা জায়গায় আঁচড়ের দাগ ছিল, তবে তার কাছে এটা ভালো লাগছে, কারণ এটা জাংকুকের দেওয়া দাগ, তার ভালোবাসার চিহ্ন।
উফ, আমার তো মনে হচ্ছে আমি হাঁটতেই পারবো না। সে বিছানা থেকে ওঠার সময় তার চোখ পড়লো বিছানার পাশে রাখা একটা কাগজের ওপর। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে পড়তে শুরু করলো। শুভ সকাল প্রিয়, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে আছি। আমি তোমার জন্য সকালের ব্রেকফাস্ট তৈরি করে রেখেছি। আমি ভালো রান্না না করলেও খাবারটি তোমার ভালো লাগবে। চিন্তা করো না, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি তোমার কাছে দ্রুত ফিরে আসবো। শুভ নববর্ষ। আমি তোমাকে অনেক ভালোবাসি। জাংকুক। চিঠিটা পড়ে তে একটু স্বস্তি বোধ করলো। সে আশা করেছে জাংকুক ভালো কিছু করতেই গেছে। সে বিছানা থেকে উঠে স্নানে গিয়েছিল। তে আসলে তার কাপড়টা খুঁজছিল, তবে খুঁজে পাচ্ছিল না। আমি আমার কাপড়টা কোথায় ফেললাম? তোর বাবা, এখানেই তো কোথাও রেখেছিলাম। সে ইতিমধ্যে তার প্যান্টটি পরেছে, তার কাপড়টা অনুপস্থিত ছিল। সে বাড়িতে 1 মিনিট ধরে সেটা খুঁজেও পায়নি। সে জাংকুকের কাপড়ের কাছে গিয়ে ভাবলো, এটা কি নেব? তার একটা শার্ট পরলে খারাপ হয় না। সে জাংকুকের কাপড়ের মধ্যে থেকে একটা সাদা শার্ট বাছাই করে পরেছিল, তবে এই শার্টটা তার থেকে অনেকটা বড়। কিন্তু খারাপ লাগছে না। রান্নাঘরে গিয়ে জাংকুকের বানানো খাবারটা দেখতে পেল। সে হাসি মুখে খাবারটা খেয়ে নিল। তে বাড়ি থেকে বের হওয়ার আগে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে রেখেছিল। এদিকে অন্যদিকে, আপনি কি রহস্যময় বইটা পড়েছেন? ক্যাপ্টেনকে বন্দি কেন করা হয়েছে? আমিও তো সেটাই ভাবছি, কি হয়েছে। আর সেই রহস্যময় বইটার আরেকটা পার্টও বের হয়েছে। তাই? কই, আমাকে একটু দেখতে দাও। তের আশেপাশের মানুষ এই বই সম্পর্কে আলোচনা করছিল। তারা প্রায় সবাই একটা কাগজের দিকে তাকিয়ে আছে। কিন্তু তে জাংকুকের সম্পর্কে এতটাই হারিয়ে গিয়েছিল যে তার চারপাশে কি ঘটছে তার সেদিকে কোনো খেয়ালই নেই। শেষ পর্যন্ত সে বোগামের বাড়িতে এসে পৌঁছেছিল। বোগামের মাকে তে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলো। ও তে, তুমি এখানে? সে ঝুড়িতে কতগুলো ফল নিয়ে যাওয়ার সময় কথাটা বলল। শুভ নববর্ষ আন্টি। সে হেসে তাকে গ্রিট করলো। আমরা আসলে গতকাল তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, একসাথে নববর্ষ উদযাপন করার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু বোগাম বলল তুমি নাকি কোন বন্ধুর বাড়িতে গিয়েছিলে। আমি দুঃখিত আন্টি, আসলে আমি গতকাল আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আর সেখানেই ছিলাম রাত্রেবেলা। আচ্ছা ঠিক আছে, তুমি কি একটু বোগামকে ডেকে তুলতে পারবে? সে এখনো ঘুম থেকে উঠছে না, ইতিমধ্যে 10টা বেজে গেছে। বলে বোগামের মা চলে গেল। সে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেখলো বোগাম মেঝেতে শুয়ে আছে। কিন্তু দরজা খুলতে বাইরের আলো এসে পড়তে বোগামের ঘুমটা ভেঙে যায়। বোগাম, তুমি মেঝেতে ঘুমোচ্ছ কেন? বোগামকে উঠতে দেখে তে কথাটা বললো আর তাকে ওঠার জন্য সাহায্য করলো। বোগাম কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে বলেছিলে তুমি গত রাত্রে আসবে, কিন্তু তুমি আসোনি। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি দুঃখিত, আসলে কালকে অনেক তুষারপাত হচ্ছিল, তাই বাইরে বেরোতে পারিনি। ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। কথাটা বলে তে পেছন ঘুরে খাবারের দিকে তাকালো এবং বোগামের চোখ গেল তের ঘাড়ের ওপর। সে তের ঘাড়ে নখের আঁচড় দেখেছিল, আর এটার মানে ছিল জাংকুকের ভালোবাসার চিহ্ন। বোগামের বুঝতে সেটা বাকি রইল না, তবে তার সাথে বোগামের মনটা অনেক খারাপ হয়ে গেল। সে কেন যে কালকে রাতে বাড়ি ফেরেনি সে সেটা ভালো করে বুঝতে পারছে। তে রান্নাঘরে টেবিলের উপর খাওয়ার দিকে দেখে বলল, তুমি কি এই খাবারগুলো তৈরি করেছিলে? ঠিক আছে, আমি শুধু একসাথে ডিনার করব বলে এগুলোর আয়োজন করেছিলাম। আমি বুঝতে পেরেছি গতকাল আপনি ব্যস্ত ছিলেন। এর একটু খারাপ লাগলো। চলো, এটা আমরা এখনই খাবো, অনেক সুস্বাদু মনে হচ্ছে। এই না না, তুমি এটা খেতে পারবে না, এটা ঠান্ডা আর নষ্ট হয়ে গেছে। আমি তোমার জন্য নতুন করে রান্না করে আনছি। বোগাম খাবারের প্লেটগুলো ধোয়ার জন্য নিয়ে যেতে লাগলো। তে আর একটা কথাও বলেনি, কারণ তার নিজের কাছে অনেক খারাপ লাগছে। বোগাম প্লেটটা ধুয়ে চুপচাপ ছিল, কারণ তার মনে হয়েছে সে যদি আর একটা কথাও বলে তাহলে সে এখনই কেঁদে ফেলবে। আমি সত্যিই দুঃখিত। বোগামের কোনো উত্তর সে পেল না। কিন্তু হঠাৎ কেউ দরজায় লাথি মেরে ঘরের ভিতর ঢুকলো। দুজন অচেনা মানুষকে প্রবেশ করতে দেখে তে একটু ঘাবড়ে গেল। তোমরা কে? সে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল। তে, সাবধান! লোকটি তের দিকে বন্দুক তাক করলো। বোগামের কথা বলায় লোকটি বোগামের পায়ে গুলি মারলো। আহ! বন্দুকের গুলির আওয়াজ পেয়ে তে কেঁদে উঠেছিল। বোগামকে হাঁটুতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখলো। আর একটা লোক এসে তেকে নিজের কাছে টেনে মুখে কাপড় বেঁধে দিল। তে পালাতে চেয়েছিল, কিন্তু পারেনি। বোগাম তেকে বাঁচানোর জন্য তাদের কাছে যেতে চাইলে লোকটা তার পেটে একটা লাথি মেরেছিল। বোগাম আবার মেঝেতে পড়ে গেল। তে বোগামের দিকে ছুটে যেতে চাইল। সে তাদের দিকে এগোতে চেয়েছিল, কিন্তু সেটাতেও সে ব্যর্থ হয়ে গেছে, কারণ অপরাধীরা দুজন এসেছিল এবং তারা আগেই তেকে ধরে ফেলেছে। একজন অপরাধী তের ঘাড়ে কিছু একটা গেঁথে দিল, আর সাথে সাথে তে অচেতন হয়ে গেল। আর গুলিবিদ্ধ হয়ে অজ্ঞান অবস্থায় বোগাম পড়ে রইল। বোগাম অজ্ঞান হওয়ার আগে একটা ছুরি হাতে নিয়ে লোকটির পায়ের দিকে ছুঁড়ে মেরেছিল। সেটা লোকটির উরুতে গিয়ে লেগেছিল। তিনি ব্যথায় কাতরাচ্ছিল, তবুও সে বোগামকে ট্রানকুলাইজার দিয়ে অচেতন করে ফেলল। আর একজন লোক তেকে অচেতন করে কাঁধে তুলে নিয়েছে।
আপনি কি নিশ্চিত আমরা এই লোকটিকে নেব না? তিনি বোগামের কথা বলেছিলেন। অন্য লোকটি বলল, হ্যাঁ। তারপর তারা মানুষের থেকে তাড়াতাড়ি লুকোতে তেকে একটা গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। তাদের বস বলেছে শুধু এই লোকটিকেই নিয়ে যেতে। এদিকে জাংকুক তার ত্বকের সংস্পর্শে আসা বৈদ্যুতিক শক দেওয়ার কারণে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার একটা বৈদ্যুতিক শকে ক্ষত হয়ে গিয়েছিল আর তার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। নায়কের মতো অভিনয় করা বন্ধ করো ক্যাপ্টেন জিয়ন। তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে আমি তোমাকে আর কষ্ট দেব না। জাংকুককে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। তার হাত পা নাড়ানোর কোনো উপায় ছিল না। বৈদ্যুতিক শক জাংকুককে এতটা পরিমাণেই দেওয়া হয়েছিল যে সে ঠিকমতো শ্বাসটাও নিতে পারছিল না, অনেক হাঁপাচ্ছিল। এত মার খাওয়ার পরও সে ক্লান্ত হয়ে পড়ে, তবে সে কিছুতেই হাল ছাড়তে চায় না। জাংকুক একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, আমার কাছে ভিক্ষা চাইলেন? এটা আসলেই বড্ড বেদনাদায়ক। আপনি কি মনে করেছিলেন এখানে কে হারছে? এই কথায় জিয়ন খুব রেগে যায়। জাংকুকের মুখে একটা ঘুষি মারে। জাংকুকের চেয়ার সাথে সাথে মেঝেতে পড়ে যায়। জাংকুকের পেটে আঘাত লাগে। তারপরও জিয়ন তাকে কলার ধরে তোলে। যাই করো তুমি আমাকে আঘাত করো, বলে আমাকে মেরে ফেলো, কিন্তু এটা কখনোই মিথ্যা হবে না যে তুমি অন্য জাতির সাথে দল বেঁধে নিজেকে শীর্ষে রাখা একজন দুর্বল ব্যক্তি। কথাটা বলতে জাংকুকের চোখ দিয়ে টলমল করে জল পড়তে লাগলো। জিয়ন হেসে উঠল। সে জানে জাংকুকের সামনে কাকে আনলে জাংকুক আর কোনো কথাই বলতে পারবে না। আমি তোমার সাহসকে অনেক পছন্দ করি, তবে আমি যাকে এখন আনবো তাকে দেখলে কি এই সাহস তোমার থাকবে? জিয়ন আবার জাংকুককে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। কে ভেতরে নিয়ে যাও। জাংকুক কাঁদছিল। এটা একটা অন্ধকার রুম যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কোনো জানালা নেই, শুধু একটা দরজা এবং একটা লাইটের আলো, কিছু জুয়া খেলার সামগ্রী আর অবৈধ জিনিসপত্র। বাইরে পাহারা দেওয়ার জন্য কিছু লোক ছিল। দরজা হঠাৎ খুলে গেল। দুজন লোক কাউকে নিয়ে ভেতরে এলো। সে অজ্ঞান ছিল, তার মুখে কাপড় দিয়ে ঢেকে রাখা আর তার হাত পাটা বাঁধা ছিল। সে নড়াচড়াও করতে পারবে না যদি তার জ্ঞানটা ফিরে আসে। জাংকুকের মাথায় রক্ত চড়ে গেছিল এটা দেখে। জিয়ন চিৎকার করে বলল, তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? জাগিয়ে তোলো ওকে। একজন লোক এক বালতি জল এনে তের মুখে ছিটিয়ে দিল। তে আস্তে আস্তে চোখ খুলল এবং তার অর্ধেক শরীরই ভিজে গেছে। ব্লাডি বাস্টার্ড, আমি তোকে মেরেই ফেলবো, জাংকুক চিৎকার করে উঠল। জাংকুক এতটাই রেগে গেছিল যে তার মাথায় রক্ত উঠে গেছে। সে চিৎকার করতে লাগলো। জিয়ন এই অবস্থা দেখে হাসতে লাগলো। এত রাগ কেন ক্যাপ্টেন? সে কি শুধু তোমার একজন প্রশিক্ষণার্থী নাকি আরো বিশেষ কিছু? তে এসব থেকে কাঁদতে লাগলো। চুপ করো, তোর আমার সাথে বোঝাপড়া, এটা আমাদের মধ্যে শেষ করতে দে। তেকে ছেড়ে দে। জাংকুক নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলো, সো সরি, আমি খুব একটা ভালো খেলোয়াড় নই। তে খুব ভয়ে আর বিভ্রান্ত হয়ে পড়েছিল। তবে এটা দেখে তার ভালো লাগলো যে জাংকুককে যেখানে রাখা হয়েছে তাকে সেখানে নিয়ে এসেছে। যা হবে সে তার চোখের সামনে সবটা দেখতে পারবে। কি ঘটতে চলেছে আসলে? বস, সে কি আসলে একজন পুরুষ? তাকে দেখতে তো একটা মেয়ের মতো লাগে। কথাটা শুনে সবাই হাসতে লাগলো। তেকে নিয়ে সবাই মজা করছিল। তে এসব কথা গায়ে কাটার মতো বিঁধল। তার পাতলা শরীর, সে আলগোড়ায় একটু ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকতো, তাই শরীরচর্চা তার কোনোদিনই করে ওঠা হয়নি। তারপরে তাকে মেয়েদের মতো দেখতে নয়, এর কাছে এটা বড্ড অসম্মানজনক লাগলো। সে এখন হয়রানির শিকার হচ্ছে। যদিও সে একজন ছেলেকে ভালোবাসে, তারপরও সে একজন পুরুষ। তে বুঝতে পারলো সবাই তাকে অসম্মান করছে। দেখুন বস, শরীরটা ভেজা আর তাকে এভাবে আরো বেশি আকর্ষণীয় লাগছে, তাই না? জাংকুক রাগে চেয়ার থেকে ছোটার চেষ্টা করলো তাদের মারার জন্য। ব্লাডি বাস্টার্ড, চুপ কর। জিয়ন এতটাই খারাপ যে তার ছেলেকে সবাই খারাপ নজরে দেখছে, তারপরও সে এসবে কোনো পাত্তাই দিচ্ছে না। মনে হয় তার কোনো সন্তানই নেই। তে কথা বলতে চেয়েছিল, তবে পারছে না। সে বলতে চেয়েছিল সে একজন নারী নয়, সে একজন পুরুষ। তে তাদেরকে অনেক ঘৃণা করে। কেন? তোমরা তাকে স্পর্শ কেন করছো না? সে তো ছেলেদের স্পর্শ উপভোগ করে। কথাটা শুনে জাংকুক চেয়ার ধাক্কা দিয়ে তের কাছে যাওয়ার জন্য উঠতে লাগলো। দুজন লোক এসে চেয়ারটা শক্ত করে ধরলো। জাংকুক কাঁদতে কাঁদতে বলল, দয়া করে ওকে স্পর্শ করবেন না। জাংকুক এতটাই রেগে গিয়েছিল যে তার মাথাটা ঘুরছিল। আপনি কি তাদের হুমকি দিচ্ছেন? একজন তের কাছে গিয়ে তের গায়ে টাচ করতে লাগলো। তে ভীষণ বিরক্ত বোধ করছিল। তে কাঁদছিল আর ভাবছিল, হ্যাঁ, সে মাঝে মাঝে বাচ্চাদের মতো ব্যবহার করে। সব ছেলেরই একটা মেয়েলি দিক আছে, তবে তের বেশি ঘৃণা লেগেছিল তাকে একটা মেয়ের সাথে তুলনা করে মজা করা হচ্ছিল। কি হলো? এদিকে তাকাও, আমরা তোমার কাছে এসেছি তো। লোকটি তের ঘাড়ে শার্ট খুলতে লাগলো। তের জন্য এই অনুভূতিটা একদম জঘন্য।
একটা লোক তের ঘাড়ে কামড় দিতে চেয়েছিল, কিন্তু তে মাথা দিয়ে লোকটাকে আঘাত করলো। জাঙ্কুক প্রচন্ড পরিমাণে কাঁদতে লাগলো। আমি যদি এখান থেকে এক পা ছাড়া পাই, তোদের সব কটাকে আমি মেরে ফেলবো। এবং জাঙ্কুক চেয়ারের বাঁধন থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। তে কাঁদছিল, রাগে আর ঘৃণায় সে কাতর হয়ে পড়েছে। এতটা অকেজো তার কোনোদিনও লাগেনি। ওসব লোকের স্পর্শ সে সরাতে পারছে না। তে এর স্পর্শ অনেক বেশি ঘৃণা করে। তের মুখের মধ্যে যে কাপড়টা গুজে দেওয়া হয়েছিল সেটা গালের মধ্যে থুতু দিয়ে ভিজিয়ে লোকটার মুখে সে ছুঁড়ে মেরেছিল। একটা লোক জোর করে তাকে চুমু করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তে লোকটার মুখে থুতু ছুঁড়ে মারে। জাঙ্কুক তের কাজ দেখে গর্বিত হয়েছিল, তবে ওই লোকেদের থামানো এতটা সহজ হয়নি। লোকটা অনেক জোরে তেকে একটা চড় মেরেছিল, তাতে তে কান্না করে দিল। তোমার সাহস কি করে হয় আমার মুখে থুতু দেওয়ার? জিয়ন ধূমপান করতে করতে বলল, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন মিস্টার জিয়ন? জাঙ্কুক রাগে শুধু কাঁদছিল, কেঁদেই চলেছে। সে তার হাত এত জোরে মুষ্টিবদ্ধ করে রেখেছিল যে তার হাত দিয়ে রক্ত ঝরছিল। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। ঠিক আছে, তাহলে আমি বরং তোমাকে একটা জিনিস দিই বলে তাদের লোকেদের দিকে কিছু একটা নির্দেশ দিল। লোকেরা একটা উত্তপ্ত মোম নিয়ে এসেছে। এটা ভীষণ গরম ছিল এবং তারা তের গায়ের ওপর মোমটা ঢালতে লাগলো। তে চিৎকার করে উঠলো যন্ত্রণায়, তার ত্বক পুড়ে যাচ্ছে। ক্যাপ্টেন, আপনি যদি আমার কথা মতো চলেন এবং আমরা যা পরিকল্পনা করেছি তার প্রমাণ যদি লুকিয়ে রাখেন এবং এমন একটা ভাব করেন যে কিছুই হয়নি, তাহলে আমি তেকে ছেড়ে দেবো। জাঙ্কুক কাঁদতে কাঁদতে তেকে দেখলো সে যন্ত্রণায় কাতরাচ্ছে। সে আরো বেশি ভেঙে পড়েছে, কারণ সে তাকে সাহায্য করতে পারছে না। কিন্তু আপনি যদি আমাদের সবকিছু ফাঁস করে দিতে চান, তাহলে আমরা আপনাকে তো ছেড়ে দেবো, কিন্তু তেইয়ংকে এখানে কষ্ট দিতে থাকবো। তে অনেক কষ্ট করে তার ভেজা চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকালো। আপনি সত্যের দিকে যাবেন, আমার জন্য চিন্তা করবেন না দয়া করে। আপনি কি করতে চাইছেন একটু বলবেন? জিয়ন হাসতে লাগলো তার এই কথা শুনে। মিস্টার জিয়ন, আপনি যদি আমাদের সব তথ্য চেপে রাখেন, বাইরে ফাঁস না করেন, তাহলে তে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তোমরা দুজন ভালোভাবে সুখে থাকতে পারবে। কিন্তু যদি তুমি আমাদের সবকিছু ফাঁস করে দাও, তাহলে তের কপালে দুঃখ আছে। তে আবার যন্ত্রণা চিৎকার করতে লাগলো, কারণ আর একটা মোম তার শরীরে ঢালা হচ্ছে। এটা খুবই কষ্টজনক। তে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করছে জাঙ্কুকের থেকে। তে কাঁদতে কাঁদতে বলল, জাঙ্কুক, আপনি তার কথা মেনে নেবেন না, কিছুতেই না। সে আপনাকে মানানোর চেষ্টা করছে। জাঙ্কুকের মন এতটাই এলোমেলো হয়ে গিয়েছিল, সে কাকে বেছে নেবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে সহজে তাদের সাথে মোকাবেলা করতে পারত, তবে সে এখন তেকে ব্যবহার করছে তার বিরুদ্ধে, তাই সে কিছুই করতে পারছে না। কি হলো ক্যাপ্টেন, কোনটা বেছে নেবেন? আপনার ভালোবাসা না আপনার এই দেশের মানুষ? আমি তোমাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 সেকেন্ড সময় দিলাম। এই কথায় জাঙ্কুক আরো বেশি চাপ অনুভব করলো। 1, জাঙ্কুক আমার কথা শোনো। 2, এটা কোরিয়ার সম্পর্কের বিষয়, আমাদের মাতৃভূমির বিষয়। 3, আমি আশা করব আপনি সবাইকে সাহায্য করবেন। 4, জাঙ্কুক, আপনি যদি আমাকে বেছে নেন, তাহলে আপনি এই লোকটার থেকেও বেশি খারাপ। 5, আমি ভালো আছি, আমি যন্ত্রণা সহ্য করতে পারবো। এই মুহূর্তে জনগণকে আপনার প্রয়োজন, তাই দয়া করে আমাকে বেছে নেবেন না। 6, জাঙ্কুক প্লিজ আমার কথাটা শুনুন। 7, তাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।